দর্শক, সবকিছু ঠিক থাকলে ডক্টর ইউনূস আগামী 22শে সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে যাবেন এবং 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। এবং এবার তিনি 4জন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, তারপরে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে তিনি কেন এই 4জনকে নিয়ে যাবেন? দর্শক, আমি মনে করি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এমন একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস সে সিদ্ধান্ত তিনি একা নিতে চান না। এই কারণেই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দলের রাজনীতিবিদকে নিয়ে তিনি আমেরিকা যাচ্ছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে কি সেই সিদ্ধান্ত? গত বছরও কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়েছিলেন, তখন প্রেসিডেন্ট বাইডেন ছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্পের আমলে এবারে তিনি প্রথম যাচ্ছেন এবং সঙ্গে নিচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপি নেতাকে। সাধারণত কোন সরকার প্রধান জাতিসংঘে গেলে তিনি তার মন্ত্রী বৃন্দ বা উপদেষ্টাদেরকে নিয়ে যান। ডক্টর ইউনূস সেটা না করে তিনি নিয়ে যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি এমন আলোচনা হতে পারে? আমি ধারণা করি যে হয়তো মার্কিন যে প্রভাবশালী রাজনীতিবিদরা আছে তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন যে কিভাবে আগামী নির্বাচনটা করা যায়, এবং বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব, এবং অনেকে মনে করেন যে এই দ্বন্দ্ব বাড়তে বাড়তে এক সময় নির্বাচনটাও ভণ্ডুল হতে পারে। যাতে এটা না হয়, যাতে বিএনপি এবং জামাতের ভিতর চলমান বিরোধগুলো, এই বিরোধগুলো যাতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়, এর জন্য হয়তো এদেরকে সঙ্গে নিয়ে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশন ফাঁকে ফাঁকে মার্কিন সিনেটরদের সঙ্গে বা মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে, কূটনীতিকদের সঙ্গে আসলে বৈঠকে বসবেন। হয়তো সেখানে পিটার হাসও থাকতে পারে, এটা আমি অনুমান করতেছি, এটা আমার নিজস্ব অনুমান। আবার এমনও হতে পারে যে হয়তো মানবিক করিডোরের বিষয়টা সিদ্ধান্ত হতে পারে। আপনারা জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন যে মিয়ানমার সীমান্তে একটা মানবিক করিডোর দেওয়া হতে পারে। আমরা পরবর্তীতে আর সেরকম কিছু শুনি নাই। হতে পারে এই মানবিক করিডোর নিয়েও আলোচনা হতে পারে, এবং যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং হয়তো এমন হতে পারে যে ডক্টর ইউনূস চান যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এই রাজনীতিবিদদেরকে নিয়ে এই সিদ্ধান্তটা নিই। এটা অবশ্যই ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা অবশ্যই আমাদের উন্নয়ন সহযোগী, কোনো সন্দেহ নেই। তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, ব্যবসা বাণিজ্য করি আমরা, তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে বেনিফিটেড। বাট প্রশ্ন হচ্ছে যে সেই কূটনীতিকরা, সেই আমেরিকা, ইউরোপ, তারা এমন কি করতেছেন যে আসলে এটা বাংলাদেশকে তারা একটা করদ রাজ্য ভাবছেন, মনে করতেছেন অনেকে। আমেরিকা, ইউরোপের সঙ্গে বাংলাদেশের যে স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত, সেই স্বাভাবিক সম্পর্ক আছে নাকি তার চেয়ে বেশি কিছু আমেরিকা চাচ্ছে, তার চেয়ে বেশি কিছু ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে, আর বাংলাদেশের কোনো উপায় নাই দেখে বাংলাদেশ সরকারও তা মেনে নিচ্ছে। আমি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির একটা ফেসবুক পোস্ট পড়েই আমার বক্তব্য শেষ করব। তিনি লিখেছেন যে বাংলার মাটিতে আমেরিকানদের বুট ষড়যন্ত্র তত্ত্ব ফিরে এসেছে। যদিও এটা বিরক্তিকর, কিন্তু আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন এত আবর্জনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্রতাত্ত্বিকদের কাছে আসলে কে মেগাফোন দিচ্ছে? বাংলাদেশ 18 কোটি মানুষের একটি সার্বভৌম দেশ। আমরা একটি প্রধান উন্নয়নশীল অর্থনীতি, কিন্তু বিদেশি হস্তক্ষেপের খেলার মাঠ নয়। তিনি দেখেন কি বলেছেন, জুলকারনাইন সায়ের বলেছেন যে আমরা একটি প্রধান উন্নয়নশীল অর্থনীতি, বিদেশি হস্তক্ষেপের খেলার মাঠ নয়। সত্যি বলতে আসল সমস্যা হলো আমাদের কিছু তথাকথিত বিদেশি বন্ধু এবং উন্নয়ন অংশীদার কিভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য জোর দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে কিছু দূতাবাস প্রকৃত কূটনীতির উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে পূর্ণকালীন রাজনৈতিক ব্যবস্থাপনা, পরামর্শ পরিচালনা করতেছে বলে মনে হচ্ছে। তিনি বলতেছেন যে কিছু দেশ
আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পরিবর্তে দেশ কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, বা ভোট কিভাবে চলবে, নির্বাচন কিভাবে চলবে, এইসব বিষয়ে একটা পরামর্শ পরিচালনা করছে বলে মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটিকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি। অবশ্যই বন্ধুরা পরামর্শ দিতে পারে, এটি একটি সুষ্ঠু সম্পর্কের অংশ, কিন্তু এটার একটা স্পষ্ট সীমা আছে এবং সেই সীমাটা ওইসব দেশগুলো প্রায়শই অতিক্রম করতেছে এবং এটা বন্ধ করা দরকার। তো দর্শক, জুলকারনাইন সাইদ সামির কাছে অবশ্যই অনেক তথ্য বেশি আছে আমাদের চেয়ে এবং তিনি অনুসন্ধানী সাংবাদিক। তো তিনি যখন এই পোস্ট দিয়েছেন তখন এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি ওইসব দেশ বলতে আমেরিকা এবং ইউরোপকে বুঝিয়েছেন যে তারা কূটনৈতিক সম্পর্কের চাইতেও বেশি প্রভাব খাটাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে, রাজনৈতিক ব্যবস্থা কি হবে, এগুলো নিয়েও তারা নাক গলাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকালকে জামাত আমিরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতগণ, তারপরে ব্রিটিশ রাষ্ট্রদূত, তারপরে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন, তিনিও দৌড়াদৌড়ি করতেছেন। তারপর চট্টগ্রামে মার্কিন সেনারা আছেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু এই জুলকারনাইন সাইদ সামি বিরক্ত, এবং আপনি জানেন যে সামির সঙ্গে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক। সুতরাং আমি মনে করি যে এই যে ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন 4 জন রাজনীতিবিদদেরকে নিয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, আক্তার হোসেন, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হলো আসলে আমেরিকার সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যেটা হতে পারে নির্বাচনকালীন ব্যবস্থা কি হবে, বা জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কটা উন্নয়ন করা, দ্বন্দ্ব নিরসন করা। আবার এমন হতে পারে যে মানবিক করিডোর নিয়েও আলোচনা হতে পারে, মিয়ানমারের মানবিক করিডোর। তবে আমি আগের ভিডিওতে বলেছি যে এই চট্টগ্রামে একটা সামরিক মহড়া চলতেছে মার্কিন সৈন্যদের সঙ্গে বাংলাদেশ সৈন্যদের। এটা একটি নিয়মিত মহড়া, রুটিন মাফিক, এটা প্রতি বছরই হয়। এটা হাসিনার আমলেও হয়েছে, এখনো হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নয় যে এটা একটি রুটিন মাফিক মহড়া। কিন্তু আমি মনে করি এই 4 জন রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে ডক্টর ইউনূসের আমেরিকা যাওয়ার পিছনে একটা বিশাল বিষয় আছে, একটা সিদ্ধান্তের বিষয় আছে। যে সিদ্ধান্তটা ডক্টর ইউনূস নিজে একা নেওয়াটা সঠিক বলে মনে করতেছেন না বলেই আসলে এই 4 জনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, যেহেতু এই 4 জন বড় রাজনৈতিক দলের বড় নেতা। যাই হোক, আমরা অপেক্ষা রইলাম, দেখি কি হয়। সত্য একদিন বেরিয়ে আসবেই, সত্য গোপন থাকে না। ধন্যবাদ।